नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। इस वक्त सीधी तस्वीरें इस्लामपुर भारतीय जनता पार्टी के दफ्तर से आप लोगों के सामने रखने की कोशिश कर रहे हैं। राज्य सभापति भारतीय जनता पार्टी के राज्य सभापति सुकांतो मजूमदार इस वक्त जो है इस्लामपुर के भारतीय जनता पार्टी के जो कार्यालय है उस कार्यालय में आप पहुंचे हैं। सीधी तस्वीरें देख पा रहे हैं इस्लामपुर जो टाउन मंडल का कार्यालय है भारतीय जनता पार्टी के, वहां से सीधी तस्वीरें आप लोग देख पा रहे हैं, जहां पर राज्य सभापति भारतीय जनता पार्टी के सुकांतो मजूमदार यहां पर उपस्थित हुई है। कुछ दिन बाद ही जो है लोकसभा चुनाव है और यहां पर एक तरह से कह सकते हैं आज जो है रायगंज में एक बड़ा डेपुटेशन भारतीय जनता पार्टी की ओर से दी गई थी और यहां पर देख पा रहे हैं उस कार्यक्रम को करने के बाद इस वक्त जो है सीधे सिलीगुड़ी बागडोगरा एयरपोर्ट की ओर जा रहे थे। उसी वक्त जो है इस वक्त इस्लामपुर का टाउन मंडल जो कार्यालय है उस कार्यालय में राज्य सभापति सुकांतो मजूमदार क्वेश्चन आंसर হবে নাকি তো হ্যাঁ বলে দেব যেগুলো রিপিট হয়ে গেছে কোনটা লাগা মন্ডল সভাপতি কোথায় আমাদের হ্যাঁ নমস্কার আগে তো উনি মন্ডল সভাপতি ছিলেন তাই তো চলো মিডিয়া শুরু করে কি আছে তোমাদের দাদা এই ফুলের তোড়াটা দিয়ে নি আপনাকে ফুলের তোড়া লাগবে আবার না ওনারা দিচ্ছে ওনারা দিয়ে নি রেডি করে भारत माता के भारत माता के वंदे वंदे बीजेपी जिंदाबाद গলা কিভাবে খারাপ হয়ে গেল দাদা কি কারণে আজকে ইসলামপুরে যদি বলেন না না কারণের কোনো বিষয় নেই আমি উত্তরবঙ্গ সফরে বেরিয়েছি আজকে রায়গঞ্জে আমার সেখানে বিক্ষোভ ছিল ডিএম অফিসের সামনে এরপরে আলিপুরদুয়ারে প্রোগ্রাম আছে তারপরে কুচবিহার এবং জলপাইগুড়ি কুচবিহারে বৈঠক আছে জলপাইগুড়িতে বৈঠক এবং তার সাথে সাংগঠনিক বৈঠক এবং তার সাথে বিক্ষোভ মিছিল আছে তো তারই উপলক্ষে ইসলামপুরের উপর দিয়ে যাওয়া এবং যেহেতু আমাদের এখানে কার্যকর্তারা আছে এদের সাথে দেখা হলে পরে আমারও এনার্জি বাড়ে এদেরও এনার্জি বাড়ে তো স্বাভাবিকভাবে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া সৌজন্য সাক্ষাৎকার এবং এখান থেকে শিলিগুড়ির দিকে রওনা হয় দাদা রায়গঞ্জ লোকসভা এবং দার্জিলিং লোকসভা দুটো লোকসভায় কি মনে হচ্ছে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে কতটা কি মানে পারবেন বা কি হবে যদি একটু বিজেপি কি দুটো লোকসভায় ভারতীয় জনতা পার্টি আবার জিতবে এবং বিপুল ভোটে জিতবে এবং গতবার যে কটা সিট জিতেছিলাম আমরা সব কটা জিতবো তার সাথে দক্ষিণ মালদাটাও এবার হয়তো আমরা জিতবো বললাম যে স্বরাষ্ট্রমন্ত্রী 35টা টার্গেট দিয়ে গেছেন আপনাদের কি বলবেন সেই টার্গেটকে লক্ষ্য রেখেই আমরা বেরোচ্ছি বিভিন্ন জায়গায় তার টার্গেট সেই সিটগুলোকে চিহ্নিত করা সেখানে সংগঠনকে শক্তিশালী করা এবং তার রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করা যে কীভাবে এই 35টি সিটের লক্ষ্যমাত্রা আমরা ধরতে পারি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন তার নিশ্চয়ই কোনো মানে থাকে কারণ গতবার উনি 20-22টা মতো টার্গেট দিয়েছিলেন আমরা 18টা জিতেছিলাম দুটো কানের পাশ দিয়ে ফসকে গেছিলো একটা দক্ষিণ কলকাতা দক্ষিণ মালদা আর দ্বিতীয়টি হচ্ছে আরামবাগ 1,500 ভোটে আমরা হেরেছিলাম মাত্র তো বুঝতেই পারছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিন্তা ভাবনা করেই বলেন বলছি দাদা উত্তর দিনাজপুর জেলায় গতবার হচ্ছে লোকসভা নির্বাচনে সিপিআইএম এর যিনি প্রার্থী মোহাম্মদ সেলিম এবং দীপা দাস মুন্সি প্রায় 1 লাখ এবং 2 লাখ ভোট পেয়েছিলেন এবার ইন্ডি জোট হচ্ছে কতটা প্রভাব ফেলবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি মনে করছেন দেখুন ইন্ডি অ্যালায়েন্সের নিচু তলায় প্রভাব পড়ে না তার কারণ হচ্ছে প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি বা মোহাম্মদ সেলিম হাত মেলাতে পারে কিন্তু সেই কংগ্রেস কর্মীটা কি সিপিএম এর ক্যান্ডিডেটকে ভোট দেবে যে সিপিএম আমলে সিপিএম এর কাছে মার খেয়েছে সে তো ভাববে যে এই লোকটি পাশের বাড়ির লোকটি সিপিএম নেতা যখন ছিল সে তো আমাকে ধরে পিটিয়েছিল স্বাভাবিকভাবে এই ভোট এইভাবে ভোট যুক্ত হয় না নেতা যুক্ত হতে পারে ভোট নিচু তলায় সেইভাবে যুক্ত হয় না রায়গঞ্জের ক্ষেত্রে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে বর্তমানে যিনি সাংসদ রয়েছেন দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি এখন দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফর সাম্প্রতিককালে যেটা হলো তারপর উত্তর দিনাজপুর জেলা শিবিরটা দুভাগে বিভক্ত
যিনি বিধানসভা চাকুলিয়াতে প্রার্থী হয়েছিলেন হচ্ছে ডক্টর সচিন প্রসাদ, তাকে অনেকে প্রজেক্ট করছেন দেবশ্রী চৌধুরী টিকিট পাবেন না, অথচ আপনারা বলছেন যে আপনাদের সমস্ত কিছুই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ঠিক করবে প্রার্থী। কি বলবেন? না, এগুলো কিছু মানুষ প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। ওই মিটিংয়ের আগে থেকে কিছু লোক হয়তো এই ধরনের চিন্তাভাবনা করছে। এগুলো দল বিরোধী কার্যকলাপ, পার্টি আগামী দিনে ব্যবস্থা নেবে। দাদা, অনুপম হাজরা একবার অনেক সময় আপনাকে নিয়েও বলেছে দল বিরোধীও কথাবার্তা বলছেন। এই যে ওনাকে যে কমিটিতে রাখা হলো না, এটা দলের কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? কোন কমিটিতে? যেটা অমিত শাহ এসে করে দিয়ে গেছে কেন্দ্রীয়। অমিত শাহজি কোনো কমিটি করে দিয়ে যাননি, আপনাদের কাছে সম্পূর্ণ ভুল কেন্দ্রীয় ইনফরমেশন। নেতৃত্বে যে কেন্দ্রীয় যে উনি তো কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন ন্যাশনাল, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। দল বিরোধী কাজ করলে কেউ ভারতীয় জনতা পার্টির জন্য অপরিহার্য নয়, যে কাউকে সরিয়ে দেওয়া যায়। বর্তমান রায়গঞ্জ কেন্দ্রে যিনি সাংসদ রয়েছেন দেবশ্রী চৌধুরী, তার যে এলাকায় যে তার সক্রিয়তা, সেই সক্রিয়তা নিয়ে একটা কিন্তু প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠে আসছে যে ওনাকে খুবই কম দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে উনি আবার প্রার্থী হলে দলের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, এগুলো আমার মনে হয় প্রোপাগান্ডা। মোহাম্মদ সেলিম একসময় এখানে লোকসভার সাংসদ ছিলেন। আমরা চ্যালেঞ্জ করছি, মোহাম্মদ সেলিমকে কতদিন দেখা গেছিল, দেবশ্রী চৌধুরীকে কতদিন দেখা গেছে? আমি রায়গঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলাম, তারা বলছে রেলের কাজ হয়নি। আমি সাংবাদিকদের চ্যালেঞ্জ করলাম, প্রিয়রঞ্জন দাসমুন্সী আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, আমরা সবাই তাকে সম্মান করি। প্রিয়রঞ্জন দাসমুন্সীর আমলে কত কাজ হয়েছিল রেলের, আপনারা সাংবাদিকরা তার লিস্ট বের করুন। আর আমরা দেবশ্রী চৌধুরীর আমলে কত কাজ হয়েছে তার লিস্ট বের করব। যদি প্রিয়রঞ্জন দাসমুন্সী, শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন দাসমুন্সীর আমলে বেশি কাজ হয়ে থাকে রেলের, এটা প্রমাণিত হয়, তাহলে আমরা হার মেনে নেব। আপনারা চ্যালেঞ্জ নিন। রেল ছাড়াও তো অন্যান্য বিষয়গুলি রয়েছে, যেরকম বিভিন্ন এলাকায় কিন্তু আজও দেখা যাচ্ছে যে বাসের সাঁকোর উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, সেখানে ব্রিজের দরকার নদীর উপরে। সেই জায়গাগুলো এলাকায় কিন্তু দেবশ্রী চৌধুরী বা আপনার দলের কোনো নেতাদের কিন্তু যেতে। প্রথম কথা হচ্ছে, দেখুন, সাংবাদিক সহ আমাদের নাগরিকদেরও যথেষ্ট ওয়াকিবহাল হতে পারে, ওয়াকিবহাল হতে হবে। ভারতবর্ষের কোনো এমপির ব্রিজ করার ক্ষমতা নেই। একজন এমপি বছরে মাত্র 5 কোটি টাকার এমপি ল্যাট পায়, 5 কোটি টাকায় ব্রিজ তৈরি হয় না। আর নিশ্চয়ই কোনো এমপি ভারতবর্ষের তার 5 কোটি টাকা, মানে 5 বছরে 25 কোটি টাকা একটা ব্রিজ তৈরি করতে, কোনোটাতে 20 কোটি, কোনোটাতে 30 কোটি, এরকম বিভিন্ন প্রজেক্টে খরচ হয়। মোহাম্মদ সেলিমের সময় কিন্তু এলাকায় একটি সেতু কিন্তু নির্মাণ হয়েছে ব্রিজের, মানে নদীর উপর। সেটা এমপি ল্যাট থেকে হবে না, সম্ভবই না। 25 কোটি দিয়ে আপনি সেতু কিভাবে করবেন? আর কোনো এমপি কি কোনো একটি বিধানসভার একটি বুথে একটা সেতু তৈরি করে দেবে সব টাকা দিয়ে? তাহলে বাদ বাকি এমপি এলাকার লোকেরা কি বলবে? কোনো এমপি 25 কোটি টাকার বেশি এমপি ল্যাট পায় না, এটা তো সরকারি ডকুমেন্ট বলছে। কোথা থেকে তিনি তৈরি করবেন? অন্য ফান্ড থেকে তৈরি হতে পারে, কিন্তু এমপি ল্যাট থেকে তৈরি হবে না। সমস্যাটা তো আছে, অবশ্যই সমস্যা আছে। সেই সমস্যার সমাধান করার জন্য তো রাজ্য সরকারের দায়িত্ব। কেন্দ্র সরকার তো টাকা পাঠাচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে, কেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে সেই ব্রিজটা হবে না? কেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে ব্রিজটা হবে না? রাজ্য সরকারের কাছে তো টাকা যাচ্ছে। আপনি পোস্ট অফিসে স্মল সেভিংস অ্যাকাউন্ট করেন, কিষাণ বিকাশ পত্র কেনেন, বা মহিলাদের নামে টাকা রাখেন, সেই টাকা তো সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কাছে যায়। কেন্দ্র সরকার সুদ দেয়, কিন্তু টাকা খরচ হয় রাজ্য সরকারের ভাড়া রেখে। তো রাজ্য সরকারের দায়িত্ব না উন্নয়ন করা? মূল রেসপন্সিবিলিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে রাজ্য সরকারের কাজ। এবং আপনারা জানবেন হয়তো, আমি তবু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এক সময় ভারতবর্ষের এমপিদের কোনো এমপি ল্যাট ছিল না, 1 টাকাও কোনো এমপি পেতেন না, শুধু আইন তৈরি করার কাজ ছিল। পরবর্তী সময় এমপি ল্যাটে 1 কোটি টাকা স্যাংশন হয়, এখন সেটা হয়েছে বছরে 5 কোটি। সেই সময় 1 কোটি হয়েছিল, 5 বছরে 5 কোটি, এখন বছরে 5 কোটি, পুরো টেনিওরে 25 কোটি। তার মধ্যে কিছুটা বাদ চলে গেছে করোনার জন্য, করোনার ভ্যাকসিন তৈরির জন্য প্রায় 2 বছর এমপি ল্যাটের টাকা আসেনি। অতএব কোনো এমপির পক্ষেই সেতু তৈরি করা সম্ভব নয়। কোনো এমপি যদি, কোনো কেউ, মানে তৃণমূলেরও যদি এমপি থাকতো, তার পক্ষে এমপি কোটার টাকা দিয়ে সেতু তৈরি করা সম্ভব ছিল না। দাদা, একটা বিষয় যে তৃণমূলের মধ্যে যে নবীন এবং প্রবীণদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, সেই প্রসঙ্গে আজকে আব্দুল করিম চৌধুরী বলেছেন যে কুণাল ঘোষ ননসেন্স। কি বলবেন? দেখুন, আব্দুল করিম চৌধুরী সাহেব মাঝে মাঝে বিদ্রোহ করছেন, আবার মাঝে মাঝে চুপ করে বসে যাচ্ছে। কারণ আমরা বুঝতে পারছি না বিদ্রোহটা কি সত্যিকারের বিদ্রোহ, নাকি মন্ত্রিত্ব পাওয়ার জন্য মাঝে মাঝে উস্কে উঠছেন আর কি। মন্ত্রিত্ব পেলে ঠান্ডা হয়ে যাবে। তো উনি আগামী দিনে পরিচয় দেবেন ওনা, যে উনি মন্ত্রিত্বের ধান্দায় বিদ্রোহ করছিলেন না সত্যিকারের বিদ্রোহ করছিলেন। বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছে মাসুম, ওনাকে দায়িত্ব আরো 15 বছর পর দেওয়া উচিত, এখনো অভিষেক কিছু পারে না। কি বলবেন?
দেখুন, তৃণমূল কংগ্রেসের দলে তো একটাই পোস্ট হয়, এবং যেরকম রাজা রাজরাদের হয়, রাজার পর রাজার ছেলে বা মেয়ে তার পরিবারের কেউ দায়িত্ব নেয়, তো সেরকম তৃণমূল কংগ্রেস ওরকম অবশ্য তো ওরকমই দল, কোম্পানি মার্কা দল। আমাদের দল তো ওরকম না। দিলীপ ঘোষের পর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, আর সুকান্ত মজুমদারের পর অন্য কেউ হবে, আমার পরিবারের কেউ হবে না। স্বাভাবিকভাবে আমাদের দলের সাথে ওদের পার্থক্য আছে। এবার নবীন আর প্রবীণের মধ্যে একটু দাম দরাদরি চলছে, মাল ঝাড়াতে কে কত ভাগ পাবে, এই হচ্ছে লড়াই। করিম সাহেবের কাছে মাল পৌঁছচ্ছে না, সে এখন একটু চিৎকার করছে, মাল পৌঁছলে ঠান্ডা হয়ে যাবে। সুকান্তদা, উত্তর দিনাজপুর জেলা বা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বলা চলে গোটা জেলাতে 3টা অমৃত ভারত স্টেশন হয়েছে। সব থেকে বড় কথা, আপনি একদম পার্শ্ববর্তী জেলার বাসিন্দা, আপনি ওয়াকিবহাল রায়গঞ্জের রোড ওভার ব্রিজ, যেটা আপনার মোহনবাটি জায়গায় হবে, রেলের ওপরে ওভারব্রিজ, এবং ইসলামপুরে শান্তিনগর এবং ইসলামপুর শহরের মধ্যে রোড ওভার ব্রিজ। সাংসদ বলছেন যে আমরা এনওসি পাইনি, ডিআরএম বলছেন কাটিয়ার ডিভিশনে আমরা এনওসি পাইনি, অথচ চেয়ারম্যান বলছেন এখানকার পৌরসভার জেলা সভাপতি বটে উত্তর দিনাজপুরে, আমি সাদা কাগজে এনওসি দিতে রাজি। কি বলবেন? না, এনওসি দিয়ে দিন না, কে মানা করেছে? সাদা কাগজে দিলে হবে না, আমরা প্যাডে দিতে হবে, অফিসিয়াল প্যাডে দিতে হবে। সাদা কাগজে দিলে কে মানবে? আমার এনওসি হলে আমরা ব্রিজ করে দেবো। উনি বলছে যতবার চাওয়া হয়েছে ততবার দেওয়া হয়েছে। না না, একদম মিথ্যে কথা বলছেন। রেলের কোনো কাজ এনওসি পেলে সেই কাজ আটকে থাকে না। আর ওনার এখানে না তো, শুধু 41খানা প্রকল্পের লিস্ট কেন্দ্রীয় রেলমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গের জারি করেছে। আমার কাছে লিস্ট আছে, আপনারা চাইলে দিয়ে দেবো। বালুরঘাটের ওখানে আপনাদের 2 জেলাকে সম্পর্ককারী প্রজেক্ট, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ প্রকল্প, জমি জটে আটকে আছে। হিলি 200 কোটি টাকা দেয়া হয়ে গেছে, দিচ্ছে না রাজ্য সরকার জমি। তো আপনার ভাত চাল একটা জায়গায় টিপলেই তো হয়ে যায়, সব ভাত কি টিপে দেখতে হয়? টিপে দেখতে হয় না। পরিষ্কার বোঝা যাচ্ছে জমি জটের জন্য 41খানা প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে আছে, জমি পাওয়া যাচ্ছে না। অ্যাপ্রোচ রোড যে তৈরি হবে তা তো রাজ্য সরকারের জমির উপর তৈরি হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ।